বাড়িতেই অবস্থান করছো এবং বাড়িতে থেকেই আজকের এই অনলাইন ক্লাসটি তোমরা সবাই করতে পারবে সুন্দরভাবে এবং ক্লাসটি করার জন্য বই খাতা এবং কলম নিয়ে তোমরা বসে পড়ো। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই ক্লাসটি করা তোমাদের সকল শিক্ষার্থীর খুবই জরুরি। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় একটি সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে, আর এই সিদ্ধান্তটি হচ্ছে অনলাইন ভিত্তিক ক্লাস। এই ক্লাসটি আমরাও তোমাদেরকে সুন্দরভাবে করানোর জন্য চেষ্টা করছি এবং তোমরাও যাতে সুন্দরভাবে পড়াশোনা এবং শিক্ষণ প্রক্রিয়াটা এগিয়ে নিতে পারো, এটাই আমাদের প্রচেষ্টা। যাই হোক, আজকের ক্লাসে আমি তোমাদের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান হক, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় নির্বাহী বিভাগের ক্ষমতা, এটি আজকে আলোচনা করব। তো এই সপ্তম অধ্যায়ে যে জিনিসটি আমি তোমাদের আগের ক্লাসে আলোচনা করছি সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থায় আলোচনা করতে গিয়ে আমরা নির্বাহী বা শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ নিয়ে আলোচনা করেছি এবং নির্বাহী বিভাগের ক্ষমতা সেটাও আলোচনা করেছি। সেই আলোচনায় যেটি ছিল সেটি হচ্ছে রাষ্ট্রপতির পদমর্যাদা, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। আজকেও আমাদের আলোচনার বিষয় হবে নির্বাহী বিভাগের ক্ষমতা, অর্থাৎ নির্বাহী বিভাগের ক্ষমতার মধ্যে রাষ্ট্রপতির পদমর্যাদা, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আওতাভুক্ত। এবং আজকের এই নির্বাহী বিভাগের ক্ষমতার মধ্যে থাকছে প্রধানমন্ত্রীর পদমর্যাদা, ক্ষমতা ও কার্যাবলী। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে নির্বাহী বিভাগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। আমি আগের আলোচনায় তোমাদেরকে নির্বাহী বিভাগের ক্ষমতা সম্পর্কে অনেকটা বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমি তোমাদের প্রধানমন্ত্রীর পদমর্যাদা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রধানমন্ত্রীর পদমর্যাদা আলোচনা করতে গিয়ে প্রথমে আমাদের যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের অন্যান্য সকল মন্ত্রীর চেয়ে পদমর্যাদার দিক দিয়ে অনেক উপরে। সো আমাদেরকে মনে রাখতে হবে রাষ্ট্রপতি সংসদের অধিকাংশ সদস্যর আস্থাভাজন সাংসদকে বা সংসদ সদস্যদেরকে নিয়েই প্রধানমন্ত্রী নিয়োগ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। সরকারের অনেকগুলা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তিনি সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রধানমন্ত্রী সংসদ নেতা ও মন্ত্রিসভার প্রধান। তিনি মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদের আস্থা হারালে সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদমর্যাদা
অনেক উপরে, এ কথাটি আমি আগেও বলেছি। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূল স্তম্ভ। তিনি অত্যন্ত সম্মানজনক পদমর্যাদার অধিকারী। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তার শাসন পরিচালনার জন্য সংসদের কাছে দায়ী থাকেন এবং তিনি রাষ্ট্রীয় কাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই ছিল প্রধানমন্ত্রীর পদমর্যাদা। আমি আশা করি তোমরা প্রধানমন্ত্রীর পদমর্যাদা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তোমাদের যদি কখনো কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এই প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি আমাদের খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করতে হবে। যাই হোক, আমরা চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝার জন্য এবং তোমরা সুন্দরভাবে এটি মাথায় নেওয়ার চেষ্টা করো। 1 নম্বর, শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা। শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা আলোচনা করতে গিয়ে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী পুরো শাসন ব্যবস্থায় নেতৃত্ব প্রদান করেন। সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী গ্রহণ করেন। সকল নির্বাহী ক্ষমতার রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত ও নির্ধারিত হয়। প্রধানমন্ত্রী মন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বন্টন করেন। বিচার, অর্থ, পররাষ্ট্র, শাসন বিষয়ক সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ও মতামত অনুযায়ী পরিচালিত হয়। তাছাড়াও প্রধানমন্ত্রী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদেরও নিয়োগদান করেন। এই ছিল শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা। আশা করি তোমরা এই পয়েন্টটি খুব গুরুত্ব সহকারে শুনেছ এবং বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব আইন সংক্রান্ত ক্ষমতা। আইন প্রণয়নে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জাতীয় সংসদের সরকারি বিলের পৃষ্ঠপোষকতা করেন। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সংসদের আইন প্রণয়ন বিষয়ক কার্যাবলী পরিচালিত হয়। এই হচ্ছে আইন সংক্রান্ত ক্ষমতা। নেক্সট আলোচনায় আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা। সংসদ পরিচালনা করতে গেলে প্রধানমন্ত্রীর সংসদ পরিচালনায় যে সমস্ত ক্ষমতা এবং জরুরি কাজ থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রধানমন্ত্রী সংসদের নেতা। তিনি সংসদের সাফল্যজনক সুষ্ঠু পরিচালনায় কার্যকর ভূমিকা পালন করেন। তিনি বিরোধী দলের আস্থা ও সহযোগিতা পেতে নেতৃত্ব দান করেন। সংসদের সকল সদস্যর অধিকার সংরক্ষণে প্রধানমন্ত্রীর দায়িত্ব অনেক, অর্থাৎ এখানেও প্রধানমন্ত্রীর অনেক দায়িত্ব রয়েছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ আহ্বান ও স্থগিত বা ভেঙে দিতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই ইচ্ছে করলে সংসদ আহ্বান করতে পারে, স্থগিত করতে পারে এবং সংসদ ভেঙেও দিতে পারেন। এই ছিল সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা। পরবর্তী আলোচনায় আসবে অর্থ বিষয়ক ক্ষমতা। একটি দেশের
একটি দেশকে পরিচালনা করতে গেলে অর্থনৈতিক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রধানমন্ত্রী আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। তার পরামর্শ ও নির্দেশক্রমে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন ও সংসদে তা উপস্থাপন করেন। বাজেটে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক নীতির প্রতিফলন ঘটে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি প্রশাসনিক ব্যয় নির্বাহে অর্থমঞ্জুরি প্রদান করে থাকেন। আমি আশা করি তোমরা অর্থ বিষয়ক ক্ষমতা এই পয়েন্টটি গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করেছ। পরবর্তী আলোচনায় যেটি আসবে সেটি হচ্ছে রাষ্ট্রীয় কাজে, অর্থাৎ রাষ্ট্রীয় কাজের সমন্বয়ে প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় কাজের সমন্বয়ে প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সকল কাজে, অর্থাৎ রাষ্ট্রীয় সকল কাজের সমন্বয়ে প্রধানমন্ত্রী করে থাকেন, অর্থাৎ রাষ্ট্রের সকল কাজগুলো প্রধানমন্ত্রীর সমন্বয়েই হয়ে থাকে বা করে থাকেন। তিনি যেহেতু প্রশাসনের কেন্দ্রে অবস্থান করেন, তাই সকল মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধনে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আন্তঃমন্ত্রণালয়ের সভায় সভাপতিত্ব করে থাকেন। অর্থাৎ আমাদের রাষ্ট্র পরিচালনায় সংসদীয় ব্যবস্থায় অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে। এই প্রতিটি মন্ত্রণালয়েরই কোনো না কোনো সময় আমাদের প্রধানমন্ত্রী সভাপতিত্ব করে থাকেন। এই ছিল রাষ্ট্রীয় কাজের সমন্বয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা। জাতির মুখপাত্র হিসাবে প্রধানমন্ত্রী। জাতির মুখপাত্র হিসাবে প্রধানমন্ত্রী, এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তোমরা এই পয়েন্টটি অত্যন্ত মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, কারণ আমরা জানি প্রধানমন্ত্রী জাতির মুখপাত্র হিসাবে কাজ করেন। বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন এবং দেশের প্রতিনিধিত্ব তিনি করে থাকেন। যে কোনো জাতীয় সংকট সম্পর্কে দেশবাসীকে অবহিত করেন, দেশের হয়ে বিবৃতি ও বক্তৃতা প্রদান করে থাকেন। তোমরা জানো যে সারা বিশ্ব এখন মহামারী করোনা ভাইরাস এ সংক্রামিত। সেই সূত্র ধরে আমাদের দেশও এই করোনা ভাইরাসে সংক্রামিত। সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের জনগণকে সচেতন করার জন্য তিনি জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন এবং এই ভাষণের মাধ্যমে তিনি দেশবাসীকে সচেতন এবং কিভাবে নিরাপদ থাকা যায় এবং ভালো থাকা যায় এই সমস্ত বিষয়ে পরামর্শ প্রদান করেছিলেন। তোমরা জানো জরুরি প্রয়োজন ছাড়া আমাদের বাইরে যাওয়াটা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এই সমস্ত কাজে কিভাবে সফল হওয়া যায় সেটাও তিনি দিক নির্দেশনা দিয়েছেন। তিনি আমাদের অর্থনৈতিক অবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন খাতে আর্থিক প্রণোদনার ব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে আমাদের অর্থনৈতিক সংকট সৃষ্টি না হয় এবং আমাদের অর্থনীতির গতিশীলতা যেন ঠিক থাকে। এই ধরনের বিভিন্ন সময় দেশ যখন কোনো সমস্যায় পড়ে বা দেশের সমস্যা সৃষ্টি হয়, তখন জাতির উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময় বিবৃতি বা বক্তৃতা প্রদান করে দেশবাসীকে সচেতন করেন।
এবার আমি তোমাদের দলের নেতা সম্পর্কে আলোচনা করব। তো গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকারি দলের নেতা, এটি আমরা সবাই জানি এবং তোমরাও জানো। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকারি দলের নেতা। সংসদ ও সংসদের বাইরে দলের নীতি নির্ধারক ও কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখেন। অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রেও যথেষ্ট ভূমিকা রাখেন। দলীয় নেতা হিসাবে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভূমিকা, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিরোধী দলের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ একজন দক্ষ দলনেতাই পারে কিভাবে একটি দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে হয় এবং এদেশে বিরোধী দল যারা ক্ষমতায় থাকে এবং তাদের অপোজিটে যে বিরোধী দলটা থাকে তাদের সাথে কিভাবে সুসম্পর্ক রেখে দেশ পরিচালনা করতে হয়, সেটি দলীয় নেতার হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ছিল দলের নেতা হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা। আমরা এতক্ষণ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করছিলাম। আমি আশা করি তোমরা আজকের এই আলোচনা সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন এই আলোচনা শেষে বলা যায়, প্রধানমন্ত্রী দেশের শাসন পরিচালনা করে থাকেন। রাষ্ট্রীয় শাসন, আইন প্রণয়ন, অর্থব্যবস্থার তদারকি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষাসহ সর্বক্ষেত্রে শীর্ষস্থানীয় ভূমিকা পালন করেন। তিনি সংসদ নেতা, মন্ত্রিসভার নেতা, তদুপরি শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। আজকের আলোচনায় আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ আগের ক্লাসে আমি নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ে আলোচনা করেছি। সেখানে ছিল প্রধানমন্ত্রীর পদমর্যাদা, সেখানে ছিল রাষ্ট্রপতির পদমর্যাদা, ক্ষমতা ও কার্যাবলী, এবং আজকের আলোচনায় ছিল প্রধানমন্ত্রীর পদমর্যাদা, ক্ষমতা ও কার্যাবলী। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা আজকের আলোচনাটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। যাই হোক, তোমরা সবাই সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, এই প্রত্যাশাই কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।